নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতেই আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন এই গল্পের দ্বিতীয় পাঠটির প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। আগের দিনে আমরা প্রথম দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম। আজকে পরের দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে, কোন লাইন থেকে বড় প্রশ্ন পড়বে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে আমরা আগের দিন দেখেছিলাম, কোথায় শেষ করেছিলাম, যে জিমি ভ্যালেন্টাইন যে একজন সিদেল চোর, সে জেল থেকে ছাড়া পেয়েছে, রাজ্যপাল তার শাস্তি মকুব করেছে। জেল থেকে ছাড়া পাবার এক সপ্তাহ পরই আবার কিন্তু সে তার চুরির কাজ শুরু করে দিয়েছে। প্রথম সে চুরি করেছিল রিচমন্ডে, তারপরে লগান স্পটে, তারপরে জেফারসন সিটিতে। প্রথমে রিচমন্ডে সে $800 চুরি করেছিল, তারপরে লগান স্পটে $500, শেষে জেফারসন সিটিতে $5000 চুরি করেছে। তো যেহেতু চুরির পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে, তখন বেন প্রাইস নামক একজন বিখ্যাত গোয়েন্দা, যে আগেরবার তাকে স্প্রিংফিল্ডের ঘটনায় অ্যারেস্ট করেছিল, সে ওই চুরির ঘটনার স্থানগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পারলো যে হ্যাঁ, এটাও কিন্তু জিমি ভ্যালেন্টাইনেরই কাজ। তাই সে তার কাজ শুরু করলো জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্ট করার জন্য। চলো শুরু করা যাক আজকের পড়া তৃতীয় পাতা থেকে। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। হ্যাঁ, আমার অনুমান আমার মিস্টার ভ্যালেন্টাইনকে একবারটি দরকার, বেন প্রাইস বলছে। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম। সে পরের বার জেল খাটবে। এখানে ডু বলতে কি, তাকে জেল খাটতে হবে পরের বার। উইথাউট এনি শর্ট টাইম, কম মেয়াদের নয়। যে পরের বার কিন্তু এত সহজে তাকে রাজ্যপাল আর মুকুব করবে না তার শাস্তিটাকে। অর ক্লিমেন্সি ফুলিশনেস, অথবা ক্লেমেন্সি মানে হচ্ছে পার্ডন, মার্সি করা, ক্ষমা করা, ক্ষমা প্রদর্শনের বোকামি ছাড়াই। যে পরের বার কিন্তু আর তাকে ক্ষমা প্রদর্শন করা হবে না, তাকে কিন্তু পূর্ণ মেয়াদের জেলটাই খাটতে হবে। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস। বেন প্রাইস জানতেন জিমির অভ্যাসগুলো, কারণ তিনি আগেরবার স্প্রিংফিল্ডের ঘটনায় জিমিকে অ্যারেস্ট করেছিলেন। তাই তিনি জানতেন জিমি ভ্যালেন্টাইন কিভাবে চুরিচামারি করে, তার চুরি করার ধরনটা কি। হি হ্যাড লার্নেড দেম, সে সেগুলো জানতে পেরেছিল হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, যখন তিনি স্প্রিংফিল্ডের মামলাটা তদন্ত করছিলেন। লং জাম্পস, লম্বা লাফ দিতে পারে। কুইক গেটওয়েজ, দ্রুত চম্পট করতে পারে, মানে দ্রুত পালিয়ে যেতে পারে। নো কনফেডারেটস, কনফেডারেটস মানে হচ্ছে পার্টনার্স, কোনো সঙ্গী রাখে না, সহযোগী রাখে না, একাই চুরি করতে যায়। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, আর উঁচু সমাজের প্রতি অনুরাগ, যে উচ্চ সমাজের প্রতি তার একটা ভালোবাসা রয়েছে। দিজ ওয়েজ হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন, এই উপায়গুলো সাহায্য করেছে মিস্টার ভ্যালেন্টাইনকে টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অব রিট্রিবিউশন। টু বিকাম হতে, কি হতে, এ ডজার। ডজার মানে হচ্ছে ওয়ান হু অ্যাভয়েডস পানিশমেন্ট, একজন যে শাস্তি এড়াতে পারে। আর রিট্রিবিউশন মানে হচ্ছে পানিশমেন্ট। যে এইগুলোর জন্য জিমি ভ্যালেন্টাইন প্রাপ্য শাস্তির কৌশল এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিল। যে জিমি ভ্যালেন্টাইনকে এইগুলো কি না, সে দ্রুত পালাতে পারে, তার কোনো সহযোগী থাকে না, যে হয়তো তার চুরির কাহিনী বলে দিতে পারে, বা যাকে ধরলে সে হয়তো বলে দেবে হ্যাঁ জিমি ভ্যালেন্টাইন চুরি করেছে। আর ভালো সমাজের সঙ্গে তার একটা মেলামেশা ছিল। এগুলো সব সময় তাকে সাহায্য করত প্রাপ্য শাস্তির কৌশলে এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সফল হওয়ার জন্য। মানে সে জেলে গেলে তার ওই উচ্চ সমাজের মানুষজন যার সঙ্গে তাদের মেলামেশা, তারা তাকে সাহায্য করতো জেল থেকে বেরিয়ে আসতে। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট, এটা বলা হয়েছিল, মানে অ্যাকচুয়ালি এখানে ইট ওয়াজ ডিক্লেয়ার দ্যাট, এটা ঘোষণা করা হয়েছিল যে বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেইল অফ দ্য ইলুসিভ ক্র্যাক্সম্যান, যে বেন প্রাইস পলাতক সিন্দুক ভাঙা চোরের পিছু নিয়েছেন। ইলুসিভ ক্র্যাক্সম্যান, ইলুসিভ মানে হচ্ছে ডিফিকাল্ট টু ফাইন্ড, যাকে ধরা খুব কঠিন। যে সেই বিখ্যাত সিদেল চোরকে ধরার দায়িত্ব নিয়েছেন, পিছু নিয়েছেন বেন প্রাইস। অ্যান্ড আদার পিপল উইথ বাগলার প্রুফ শেপস, অন্য মানুষজন যাদের বাড়িতে সিদেল চোর নিরাপদ সিন্দুক রয়েছে, ফেল্ড মোর অ্যাট ইজি, তার একটু স্বস্তি অনুভব করলো যে যাক, বেন প্রাইস যখন দায়িত্ব নিয়েছেন তিনি নিশ্চিতভাবে চোরটাকে ধরতে পারবেন, তাই আমরা এখন একটু নিশ্চিন্তে থাকতে পারি। না হলে প্রত্যেকের মধ্যে ভয় কাজ করছিল যে আমার বাড়িতেও চুরি হতে পারে, আমার দোকানে চুরি হতে পারে। কিন্তু বেন প্রাইস দায়িত্ব নেবার পর তারা একটুখানি স্বস্তি পেয়েছিল। ওয়ান আফটারনুন, একদিন বিকালে, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুইট কেস ক্লাইম্বড আউট অব দ্য মেল হ্যাক। জিমি ভ্যালেন্টাইন এবং তার সুইটকেসটা ডাক বিভাগের ভাড়াটে ঘোড়া থেকে নেমেছিল ইন ইলমোর। খুব ভালো করে মনে রাখবে, ইলমোরে। তাহলে জিমি ভ্যালেন্টাইনও জানতে পেরেছিল
যে এবারে চুরির দায়িত্ব নিয়েছে বেন প্রাইস, আগের বার যে তাকে অ্যারেস্ট করেছিল এবারেও সেই দায়িত্ব নিয়েছে, তাহলে ওর মধ্যে একটা ভয় কাজ করছে আবার যদি আমাকে অ্যারেস্ট করে। তাই জিমি ভ্যালেন্টাইন কি করলো, সে তার শহর থেকে চলে গেল ইলমোরেতে একটা ডাক বিভাগের ভাড়াটে ঘোড়ার গাড়ি থেকে চেপে। এ লিটল টাউন 5 মাইলস অফ দ্য রেল রোড ডাউন, একটা ছোট্ট শহর রেলপথ থেকে 5 মাইল দূরে, ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস, আরকানসাসের জনবিরল অঞ্চলের একটা ছোট শহর, সেই ইলমোরে চলে গেল জিমি। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং সিনিয়র, জিমি যাকে দেখে মনে হচ্ছিল অল্প বয়সী অভিজ্ঞ খেলোয়াড়, এই জন্য ইয়ং সিনিয়র বলা আছে। ইয়ং মানে তরুণ, অল্প বয়সী, সিনিয়র মানে এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ খেলোয়াড়। জাস্ট হোম ফ্রম কলেজ, এই সবে কলেজ ফেরত, মানে সদ্য যে কলেজ ফেরত বা কলেজ পাস করে বেরিয়েছে সেরকম। ওয়েন ডাউন অ্যাট দ্য ব্রড সাইড ওয়াক, হেঁটে হেঁটে যাচ্ছিল প্রশস্ত ফুটপাথ দিয়ে টুয়ার্ড দ্য হোটেলের দিকে। এই ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট। দেখো আমি তোমাদের বলেছিলাম জিমি ভ্যালেন্টাইন একটা সুন্দর প্রেমের গল্প, প্রেম মানুষের জীবনে কত সুন্দর পরিবর্তন ঘটাতে পারে সেটা আবার তোমরা দেখতে পাবে। যে জিমি ভ্যালেন্টাইন যে একটা চোর, চুরি করেছে, তার দেশ থেকে পালিয়ে এসেছে যাতে না তাকে পুলিশে ধরতে পারে, যাতে না তাদের দেশের গোয়েন্দা তাকে অ্যারেস্ট করতে পারে, সেই ভয়ে সে রাস্তা দিয়ে যখন যাচ্ছে হোটেলের দিকে, একজন অল্প বয়সী মহিলা ক্রস দ্য স্ট্রিট, রাস্তা পার হচ্ছিল। পাস টিম অ্যাট দ্য কর্নার, রাস্তার কোণে তাকে পাস করলো, অ্যান্ড এন্টার্ড এ ডোর, সে মহিলাটি প্রবেশ করলো একটা দরজাতে, ওভার উইচ ওয়াজ দ্য সাইন, যার উপর লেখা ছিল দ্য ইলমোর ব্যাংক লেখা ছিল। দেখো খুব ভালো করে মনে রাখবে, জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু আর আইজ, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো। ফরগট হোয়াট হি ওয়াজ, ভুলে গেল সে কি ছিল, যে সে তার নিজের আইডেন্টিটি ভুলে গেল, সে যে একটা চোর না সে ভালো মানুষ, সে ভুলে গেল নিজের পুরো পরিচয়টা। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, অন্য মানুষে রূপান্তরিত হলো জিমি ভ্যালেন্টাইন। শি লোয়ার্ড হার আইজ, ওই মহিলাটি তার চোখগুলোকে নামিয়ে ফেললো, মানে দুজনেই মুখোমুখি চোখাচোখি হলো, মেয়েটি চোখগুলোকে নামিয়ে ফেললো অ্যান্ড কালার্ড স্লাইডলি, আর তার মুখটা লজ্জায় একটু রাঙা হয়ে উঠেছিল। ইয়ং মেন অফ জিমিজ স্টাইল অ্যান্ড লুকস, অল্প বয়সী ছেলেরা জিমির মতো স্টাইলের, আচরণের এবং দেখতে, ওয়ার স্কার্স ইন ইলমোরে ছিল খুবই দুষ্প্রাপ্য। স্কার্স মানে হচ্ছে রেয়ার, যে জিমির মতো এত সুন্দর এত স্টাইলিশ ছেলে ইলমোরে খুব একটা ছিল না। জিমি কলার্ড এ বয়, জিমি গিয়ে ধরলো একটা বালককে, দ্যাট ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক। লোফিং মানে হচ্ছে ঘোরাঘুরি করা, ওই জন্যই যারা দেবে ঘুরে বেড়ায় তাদেরকে কি বলা হয়, লফার ছেলে। তাহলে যে ছেলেটি ঘোরাঘুরি করছিল ওই ব্যাংকের সিঁড়িতে, অ্যাজ ইফ যেন হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স, সে যেন ব্যাংকের একজন অংশীদার। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন, জিমি তাকে গিয়ে প্রশ্ন করতে লাগলো অ্যাবাউট দ্য টাউন, সেই শহর সম্পর্কে। ফিডিং হিম ডাইংস, তাকে মাঝে মধ্যে মুদ্রা দিতে লাগলো, খুচরো পয়সা দিতে লাগলো, অ্যাট ইন্টারভ্যালস, কিছুক্ষণ ছাড়া তার হাতে কিছু করে খুচরো টাকা গুঁজে দিতে লাগলো। বাই অ্যান্ড বাই, ততক্ষণে দ্য ইয়ং লেডি কেম আউট, ওই অল্প বয়সী মহিলাটি যে ব্যাংকের মধ্যে ঢুকেছিল সে ব্যাংক থেকে বেরিয়ে এলো। লুকিং রয়্যালি আনকনসাস, দেখো রাজকীয় অসচেতন, মানে পুরোপুরি অসচেতন ছিল। অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুইটকেস, ওই সুইটকেস হাতে যুবকটা সম্পর্কে, মানে মেয়েটি কিন্তু ব্যাংক থেকে বেরিয়ে আর জিমিকে লক্ষ্য করেনি। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, সে তার পথে চলে গেল। এরপর দেখো জিমি কেমন বুদ্ধিদীপ্তভাবে ওই ছেলেটির কাছ থেকে মেয়েটি সম্পর্কে নানান তথ্য সংগ্রহ করবে। ইজ দ্যাট ইয়ং লেডি পলি সিমসন, আচ্ছা এই ভদ্রমহিলার নাম পলি সিমসন তাই না? জিমি কিন্তু কিছুই জানে না মেয়েটার নাম কি। আস্কড জিমি জিজ্ঞাসা করলো উইথ স্পেশিয়াস গাইল, বিশেষ চতুরতার সাহায্যে। যে স্পেশিয়াস মানে গুড, ভালো রকম, আর গাইল মানে হচ্ছে প্রিটেনশন, ভান, ভালো রকম ভান করে বলছে, আর এই মেয়েটার নাম পলি সিমসন তাই না? নো শেড দা বয়, বালকটা বলো না, শি ইজ অ্যানাবেল অ্যাডামস, তার নাম হচ্ছে, খুব ভালো করে মনে রাখবে, অ্যানাবেল অ্যাডামস। হারপা ওনস দিস ব্যাংক, ওর বাবাই এই ব্যাংকের মালিক। হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর, আচ্ছা আপনি কেন এলমোর এসেছেন? ইজ দ্যাট এ গোল্ড লোয়ার চেন, আরে কি এটা সোনার চেন দিয়া ঘড়ি নাকি? আই এম গোয়িং টু গেট এ বুলডগ, আমি না একটা বুলডগ কিনতে যাচ্ছি। গট এনি মোর ডাইমস, আমাকে আর কিছু খুচরো পয়সা দেওয়া যাবে, বা আর কিছু খুচরো পয়সা দাও না। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, খুব ভালো করে মনে রাখবে, জিমি প্ল্যান্টার্স হোটেলে গিয়েছিল, রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডিসপেন্সার, দেখো সেখানে সে তার নাম সই করলো রাল্ফ ডিসপেন্সার হিসাবে। সে কিন্তু জিমি ভ্যালেন্টাইন লিখলো না, তার নামটা চেঞ্জ করে রাল্ফ ডিসপেন্সার করে দিল। অ্যান্ড এনগেজড এ রুম, একটা রুম ভাড়া নিল। হি লিন্ড অন দ্য ডেস্ক, সে ঝুঁকে পড়েছিল ওই ডেস্কের উপরে, টেবিলটার উপরে। অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, আর ক্লার্কের কাছে
বা কেরানির কাছে তার আসার উদ্দেশ্যটা জানালো, যে কেন সে শহরে থাকবে। দেখবে কোথাও হোটেল বা লজ ভাড়া নিলে তোমাকে জিজ্ঞাসা করা হয় কেন তুমি এখানে থাকছো, কারণটা কি, সেসব বলতে লাগলো। হি সেড হি হ্যাড কাম টু এলমোর, সে বলল সে এলমোর এসেছে, টু লুক ফর এ লোকেশন, একটা জায়গা খোঁজার জন্য, টু গো ইনটু বিজনেস, ব্যবসার, যেখানে ব্যবসা করবে একটা জায়গা খোঁজার জন্য এসেছে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন, আচ্ছা এই শহরের জুতোর ব্যবসা কেমন চলে। দেখো জুতোর ব্যবসার কথাই জিমি ভ্যালেন্টাইন বলছে কেন, কারণ জুতো সম্পর্কে তার সামান্যতম হলেও একটা ধারণা আছে, কারণ সে যখন জেলে ছিল সে জুতোর উপরের অংশ সেলাই করছিল, আমরা গল্পের প্রথমেতেই পড়েছি। তাই দেখো যে জিনিস সম্পর্কে তার সামান্যতম ধারণা থাকবে সেই জিনিসের ব্যবসা করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে জিমি কিন্তু জুতোর ব্যবসার কথাই বলল। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, সে জুতোর ব্যবসার কথাই ভাবছিল, যে সে এখানে একটা জুতোর ব্যবসার কথা ভেবেছিল, যে এখানে সে জুতোর ব্যবসা করবে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, কোনো কি সুযোগ ছিল জুতোর ব্যবসা করার, যে খোলা চলবে। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড, ওই কেরানিটা মুগ্ধ ছিল বাই দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার অফ জিমি, জিমির পোশাক এবং আচরণেতে। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন, সে নিজে ছিল ফ্যাশন সচেতন যুবকদের মধ্যে একজন। টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর, এলমোরের এদিক ওদিক ঘুরে বেড়ানো যে ফ্যাশন সচেতন যুবকগুলো, তার মধ্যে সে নিজে ছিল একজন খুবই, মানে ওই হোটেলের কেরানি। তার মানে কি বলতে চাইলো, যে এলমোরে যে সামান্য কয়েকজন ফ্যাশন সচেতন যুবক ছিল তাদের মধ্যে ওই কেরানিটা ছিল একজন। কিন্তু দেখো বাট হি নাও পারসিভড মানে হচ্ছে রিয়েলাইজড, কিন্তু সেও এখন উপলব্ধি করতে পারলো হিজ শর্টকামিংস, তার ত্রুটিগুলো, যে হ্যাঁ আমি যতই ফ্যাশন সচেতন হই না কেন জিমি ভ্যালেন্টাইনের কাছে আমি কিছুই নই। ওয়াইল ট্রাইং টু ফিগার আউট জিমিজ ম্যানার অফ টাইং হিজ ফরিন হ্যান্ডস, যখন সে জিমির বিশেষ ধরনের টাই বাঁধার কৌশল লক্ষ্য করছিল, হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, সে আন্তরিকভাবে কিছু তথ্য তাকে দিচ্ছিল, যে সে লক্ষ্য করেছে জিমি কীভাবে টাইটা বেঁধেছে, সেটা লক্ষ্য করতে করতে জিমি তাকে যা প্রশ্ন জিজ্ঞাসা করছে, যে এখানে জুতোর ব্যবসা কেমন চলবে, জুতোর ব্যবসার মার্কেট কেমন, সব তথ্য তাকে দিচ্ছিল। ইয়েস, হ্যাঁ, দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, জুতোর ব্যবসার ভালো সুযোগ একটা রয়েছে। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, এখানেতে জুতোর ব্যবসার বিশেষ কোনো দোকান নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেল দেম, শুকনো পণ্যদ্রব্য আর সাধারণ দ্রব্যের দোকানগুলোই কিন্তু জুতোর ব্যবসা করে থাকে, যে এমনি মুদিখানা দোকানের মতো বা সাধারণ যে স্টোরসগুলো সেখানে দিয়ে কিন্তু জুতোর ব্যবসা করে থাকে ওদের ওই এলমোর শহরে। বিজনেস ইন অল লাইনস ওয়াজ ফেয়ারলি গুড, এখানে সব ব্যবসায় খুবই ভালো। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, আশা করেছিল মিস্টার স্পেন্সার স্থান নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করবেন, যে হ্যাঁ এখানেই তিনি থেকে যাবেন। হি উড ফাইন্ড ইট এ প্লেজেন্ট টাউন টু লিভ ইন, তিনি দেখতে পাবেন যে বসবাসের জন্য শহরটা খুবই মনোরম। অ্যান্ড দ্য পিপল ভেরি সোশিয়েবল, আর এখানকার মানুষও বেশ সামাজিক। মিস্টার স্পেন্সার ভেবেছিল হি উড স্টপ ওভার ইন দ্য টাউন, সে থেমে যাবেন এই শহরেতে, থেকে যাবেন এই শহরেতে এ ফিউ ডেজ, কয়েকটা দিন, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, আর পরিস্থিতিটা নজর রাখবেন, যে হ্যাঁ সত্যি মানুষজন কেমন, ব্যবসার মার্কেট কেমন চলছে, চারদিকে অন্যান্য ব্যবসাদার দিকে জিজ্ঞাসা করলে বা লক্ষ্য করলে বুঝতে পারা যাবে। তাই সে স্থির করলো কয়েকদিন সেখানে থেকে যাবে। না, দ্য ক্লার্ক নিডন্ট কল দ্য বয়, ক্লার্কের প্রয়োজন পড়লো না, কেরানিটার প্রয়োজন পড়লো না তাদের যে বেয়ারা জিনিসপত্র নিয়ে যাওয়ার যে ছেলেটি, কাজের ছেলেটি, তাকে ডাকার। হি উড ক্যারি আপ হিজ সুইটকেস হিমসেলফ, সে নিজেই তার সুইটকেসটাকে বা বাক্সটাকে বয়ে নিয়ে যাবেন, মানে জিমি ভ্যালেন্টাইন বেয়ারাকে দিয়ে বয়াবেন না, সে নিজেই বয়ে নিয়ে যাবে। ইট ওয়াজ রেদার হেভি, এটা একটু বেশি ভারী। মিস্টার রাল্ফ স্পেন্সার, খুব ভালো করে মনে রাখবে এই লাইনটা দিয়ে, শর্ট কোশ্চেন বড় কোশ্চেন সব পড়ে। মিস্টার রাল্ফ স্পেন্সার, দ্য ফিনিক্স, একটা ফিনিক্স, দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাশেস, যার জন্ম হলো জিমি ভ্যালেন্টাইনের ছাইভস্য থেকে। এবারে ফিনিক্সটা কি তোমাদের জানতে হবে। ফিনিক্স মনে রাখবে একটা গ্রিক মাইথোলজিক্যাল বার্ড, গ্রিক পৌরাণিক পাখি, যে পাখিটা সাধারণত 4 থেকে 500 বছর বাঁচে, বাঁচার পরে তার মৃত্যু হয়, মৃত্যুর পরে তার মৃতদেহটা নিজে নিজেই পুড়ে ছাইভস্যে পরিণত হয়, সেখান থেকে নতুন একটা ফিনিক্স পাখির জন্ম হয়। এখানে তো লেখক বলতে চাইলেন এলমোর শহরে আসার পর মেয়েটির সঙ্গে যখন তার প্রথম দেখা হলো, তারপর থেকে জিমি যেন একটা ফিনিক্স পাখি হয়ে গেল। যেমন একটা ফিনিক্স পাখির মৃত্যু হয়ে তার শরীরটা ছাইভস্যে পরিণত হয়ে অন্য ফিনিক্স পাখির জন্ম হয়, এখানে যেন জিমি ভ্যালেন্টাইন সত্তাটা মরে গেল, গিয়ে নতুন একটা সত্তা, রাল্ফ ডি স্পেন্সার সত্তার জন্ম হলো। জিমি ভ্যালেন্টাইন যে ছিল একজন ক্রিমিনাল, যে ছিল একজন চোর, কিন্তু সেই চৌর্য প্রবৃত্তি, তার চোর সত্তাটার যেন মৃত্যু ঘটলো,
নতুন একজন মানুষের জন্ম হলো, সে হচ্ছে রাল্ফ ডিসপেন্সার। অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ। এই ছাইভস্যটা উত্থিত হয়েছে কিসের? বাই দ্য ফ্লেম, শিখা থেকে। কিসের শিখা? অফ এ সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ, আচমকা বিরল ভালোবাসা থেকে উত্থিত। রিমেন্ড ইন এলমোর, এলমোরে থেকে গিয়েছিল, অ্যান্ড প্রসপার্ড, সমৃদ্ধশালী হয়ে উঠেছিল। হি ওপেন্ড এ শু স্টোর, সে একটা জুতোর দোকান খুলেছিল, অ্যান্ড সিকিউর্ড এ গুড রান অফ ট্রেড, আর সুন্দরভাবে সেখানে ব্যবসা করছিল, যে সেখানে থেকে গিয়ে জুতোর দোকান খুলে ভালোভাবে ব্যবসা চালাচ্ছিল। সোশ্যালি, সামাজিকভাবে হি ওয়াজ অলসো এ সাকসেস, সে সফল হয়েছিল। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু হয়েছিল। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, অ্যাকমপ্লিশড মানে ফুলফিল, সে পূর্ণ করেছিল তার হৃদয়ের ইচ্ছা। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, তার সাক্ষাৎ হয়েছিল মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড, আর আরো বেশি করে মুগ্ধ হয়েছিল বাই হার চার্মস, তার সৌন্দর্যের। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, এক বছরের শেষে, মানে জিমি এক বছর কাটিয়ে ফেললো সেখানে, এক বছরের শেষে, দ্য সিচুয়েশন অফ মিস্টার রাল্ফ স্পেন্সার ওয়াজ দিস, মিস্টার রাল্ফ স্পেন্সারের পরিস্থিতিটা ছিল এরকম। কিরকম দেখো? হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সে ওখানকার মানুষের, ওখানকার সমাজের সম্মান শ্রদ্ধা অর্জন করেছে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, ফ্লারিশিং মানে ব্লুমিং, তার জুতোর ব্যবসা আরও উন্নত হয়েছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 উইকস, আর সে আর অ্যানাবেল 2 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চলেছে। তাহলে 1 বছরের মধ্যে জিমি ভ্যালেন্টাইন জীবনে এত পরিবর্তন ঘটে গিয়েছিল। মিস্টার অ্যাডামস, দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, মিস্টার অ্যাডামস যিনি আদর্শবান, প্লডিং মানে হচ্ছে পরিশ্রমী, পরিশ্রমী কান্ট্রি ব্যাংকার, গ্রামীণ ব্যাংকের মালিক, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, তিনিও স্পেন্সারকে মেনে নিয়েছিলেন তার জামাই হিসাবে। অ্যানাবেলস প্রাইড ইন হিম, অ্যানাবেলের গর্বটা তাকে নিয়ে, তাকে বলতে কাকে নিয়ে? রাল্ফ ডিসপেন্সারকে নিয়ে। অলমোস্ট ইকুয়ালড, ছিল ততটাই সমান, আর অ্যাফেকশন, তার ভালোবাসার মতো। মানে সে রাল্ফ ডিসপেন্সারকে ওরফে জিমি ভ্যালেন্টাইনকে যতটা ভালোবাসতো, ততটা তাকে নিয়ে গর্ব হতো। প্রথম কথা, দেখতে সুন্দর, ওদের দেশের মানুষ, ওদের শহরের মানুষ সবাই ওকে ভালোবাসে, সম্মান করে, একজন সৎ ছেলে বলে। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস, সে ততটাই ঘরোয়া হয়ে গিয়েছিল পরিবারের মধ্যে মিস্টার অ্যাডামসদের বাড়ির। অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার্স, এবং অ্যানাবেলের যে বিবাহিত দিদি আছে তার বাড়ির সাথেও, অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি এ মেম্বার, যেন সে ইতিমধ্যেই তাদের বাড়ির একজন সদস্য হয়ে গেছে। যে এত সুন্দর একটা মেলামেশা, সে তার বাড়ি এবং তার স্ত্রী, হবু স্ত্রী দিদির বাড়ির সাথেও কিন্তু তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ওয়ান ডে, একদিন, জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, জিমি তার রুমের মধ্যে বসলো, অ্যান্ড রোড দিস লেটার, চিঠিটা লিখলো, হুইচ হি মেল টু দ্য শেপ অ্যাড্রেস, যেটা সে পাঠিয়েছিল নিরাপদ ঠিকানায়, অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস, তার একজন পুরনো বন্ধুকে, অফ সেন্ট লুইস, সেন্ট লুইসের। দেখো কি লিখছে? ডিয়ার ওল্ড পল, প্রিয় পুরনো বন্ধু, আই ওয়ান্ট টু বি অ্যাট সালিভানস প্লেস, আমি তোমার সঙ্গে সালিভান প্লেসে দেখা করতে চাই, ইন লিটিল রক, লিটিল রক শহরের। খুব ভালো করে মনে রাখবে, নেক্সট ওয়েনেসডে নাইট, পরের বুধবার রাতে, অ্যাট 9 o'clock, রাত্রি 9টার সময়। যে তার পুরনো বন্ধু যেখানে আগে ছিল, সেখানকার পুরনো একটা বন্ধুকে চিঠি লিখছে যে আমি তোমার সাথে পরের বুধবার রাত্রি 9টায় লিটিল রকের সালিভান প্লেসে তোমার সঙ্গে দেখা করতে চাই। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটিল ম্যাটার্স ফর মি, আমি তোমার সঙ্গে আমার কিছু সামান্য বিষয় চুকিয়ে ফেলতে চাই। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, আর এছাড়াও আমার যে যন্ত্রপাতির যে কিটটা রয়েছে, ব্যাগটা রয়েছে, সেটা তোমাকে আমি উপহার হিসাবে দিতে চাই, মানে চুরির যন্ত্রপাতির ব্যাগটা। আই নো ইউ উইল বি গ্ল্যাড, আমি জানি তুমি খুবই আনন্দিত হবে, টু গেট দেম, সেগুলো পেয়ে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000, তুমি এটার কোনো ডুপ্লিকেট পাবে না, দ্বিতীয় পাবে না, $1,000 খরচা করলেও। সে বিলি, জানো তো বিলি? তাহলে বন্ধুটার নাম কি ছিল পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে? বিলি। আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস, আমি পুরনো ব্যবসাটা, পুরনো কাজটাকে ছেড়ে দিয়েছি। কুইট মানে হচ্ছে লেফট, অ্যাবান্ডন, ত্যাগ করা। যে আমার পুরনো কাজ যেটা চুরি করা, জানো বিলি, আমি সেটা ছেড়ে দিয়েছি এই ইয়ার এগো, 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমি একটা সুন্দর দোকান করেছি। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, এখন আমি সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি, আমি বিয়ে করতে চলেছি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ, এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দরী মেয়েকে, 2 উইকস ফ্রম নাও, এখন থেকে 2 সপ্তাহ পরে। ইট ইজ দ্য অনলি লাইফ বিলি, এটাই একমাত্র জীবন বিলি, দ্য স্ট্রেট ওয়ান, একদম সহজ সরল জীবন। আই উডন্ট টাচ এ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি, আমি স্পর্শ করব না $1 অন্য লোকের টাকার। নাও ফর এ মিলিয়ন, লক্ষ লক্ষ ডলারের বিনিময়েও, আমাকে যদি কেউ লক্ষ লক্ষ ডলারও দেয়, তার বিনিময়ে
আমি কারো $1ও স্পর্শ করব না, অথচ 1 বছর আগেই আমি ব্যাংকে চুরি করতাম। জিমি বলতে চাইছে আফটার আই গেট ম্যারিড, আর বিয়ের পর আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, আমি এইসব বিক্রি বাটা করে দিয়ে পশ্চিমের দেশে চলে যাব। হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার, যেখানে থাকবে না কোনো বিপদ, অফ হ্যাভিং ওল্ড স্কোর্স, পুরনো ক্ষতের ব্রট আপ এগেনস্ট মি, আমার বিরুদ্ধে আনা, যে আমার বিরুদ্ধে পুরানো অপরাধের শোধ নেওয়ার কোনো ঝুঁকি থাকবে না, তাই আমি সব বিক্রি বাটা করে দিয়ে পশ্চিমের দেশে চলে যাব। আই টেল ইউ বিলি, আমি তোমায় বলছি বিলি, সি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে একটা পরী, মানে যাকে আমি বিয়ে করতে চলেছি সে মানুষ নয়, সে একটা পরী। শি বিলিভস ইন মি, সে আমাকে খুব বিশ্বাস করে। অ্যান্ড আই উইল ডু অ্যানাদার ক্রুক থিং, আর আমি কোনো খারাপ কাজ, ক্রুক মানে ডিসঅনেস্ট, কোনো অসৎ কাজ করব না ফর দ্য হোল ওয়ার্ল্ড, চিন্তা করো পুরো পৃথিবীর বিনিময়েও। তাহলে দেখো জিমি ভ্যালেন্টাইন যে চোর ছিল, চুরির অপরাধে জেল খেটেছে এবং জেল থেকে বেরিয়ে এসে আবার 3 জায়গায় চুরি করলো, সেই মানুষটার পরিবর্তন দেখো, শুধুমাত্র কি মিস অ্যানাবেল অ্যাডামসের প্রতি তার ভালোবাসা, সেই ভালোবাসা তার মধ্যে কি পরিবর্তন এনেছে, যে আমি অন্য কোনো ব্যক্তির লক্ষ লক্ষ ডলার যদি আমাকে কেউ দেয়ও, আমি কারো $1 স্পর্শ করব না। আবার কি বলছে, আমি কোনো ক্রুক থিং, কোনো অসৎ কাজ করব না ফর দ্য হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর বিনিময়েও, যে আমাকে যদি পুরো পৃথিবীটাও দিয়ে দেয় উপহার হিসাবে, তার বিনিময়ে কিন্তু আমি কোনো অসৎ কাজ আর করব না। হোয়াট এ চেঞ্জ ইন জিমিস লাইফ, জিমির জীবনে কি বিশাল পরিবর্তনটা শুধু দেখো। বি সিওর টু বি অ্যাট সালিজ, নিশ্চিতভাবে ওই সালিভান প্লেসে এসো। ফর আই মাস্ট সি ইউ, আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করব। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সঙ্গে ওই যন্ত্রপাতির ব্যাগটাও নিয়ে আসব। দেখো পরের প্যারা থেকে আবার একটা নতুন ঘটনা শুরু হচ্ছে, তাই আমরা এই উইথ মি পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করলাম আজকের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। পরের ভিডিওতে আমরা বাকি অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। আর যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।